আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার দাদা হচ্ছে মরহুম মৌলভী মমিনুদ্দিন আকন, যিনি 1913 থেকে 1920 বারজন মিস্ত্রিকে কাজে লাগিয়ে 7 বছর বসে নিরলস প্রচেষ্টায় এই দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্যকলা ঐতিহাসিক মমিন মসজিদ স্থাপিত করেন 1920 সালে। এই মসজিদটা যখন তৈরি করেন সেই 1913 সালে, তখন মায়ানমার, ত্রিপুরা, আসাম থেকে পাকা কাঠ, পাহাড়িয়া কাঠ, সব শাল সেগুন এগুলো নিয়ে আসেন স্বরূপপাঠী হয়ে, তারপর আমাদের এখানে আসে। এবং বারজন মিস্ত্রি যখন এখানে কাজ করেন, আমার দাদা মমিনুদ্দিন আকন তার ডিজাইনে, তার নকশায় এই কাজগুলো করা হয় এবং সে প্রতিনিয়ত মিস্ত্রিদের কাছে দাঁড়িয়ে থাকতেন এবং সূক্ষ্ম ভুলগুলো ধরিয়ে দিতেন। দরকার হয় সেই প্যাটার্ন বাদ দিয়ে দিত, আবার নতুন করে এই নকশাগুলো, ডিজাইনগুলো করা হতো। আমি আমার বাপ চাচাদের কাছ থেকে শুনেছি যে মসজিদটা করেছেন যখন, তখন আমার দাদা তার ছেলে মেয়েও নেয় নাই, অর্থাৎ অর্থটা কোথায় ব্যয় করবে, মসজিদের পিছিয়ে ব্যয় করবে, মসজিদই তার আসল, এই জন্য। কিন্তু সে তখন তার নিজের ঘর দুয়ার ঠিকমতো তৈরিও করেন নাই, তখন তিনি এই মসজিদটি তৈরি করছেন। ছেলেদের বলছে যে তোমরা লেখাপড়া করে যার যার ঘর দুয়ার তৈরি করবো, আর আমি শুধু একটা মসজিদ করব। কিন্তু ওই সময় 1920 সালে না 1913 সালে সে এখানে ইটের পুইলো করছিল, কিন্তু ইটগুলো সে লোকদেরকে সবাইকে বিলিয়েই দেয়। কি যেন স্বপ্নাদিষ্ট হয়ে বলছে না আমি কাঠ দিয়ে মসজিদ করব, এবং প্রেক্ষাপটে এই কাঠ দিয়ে সে মসজিদ করে। অবশ্যই কাঠের মসজিদ তৈরি করার জন্য সে পরামর্শ পাইছিল অন্য জায়গায়। তার এক গৃহশিক্ষক ছিল, তার বাড়ি ছিল উত্তরাঞ্চলে ভারতের, সেখানে কাশ্মীরে এই রকমের একটা মসজিদ ছিল। সেটা 1885 সালের অনুকম্পাহীন ভূকম্পনে বিধ্বস্ত হয়, তার বেড়াগুলো এখনও কাশ্মীর মিউজিয়ামে আছে। তো সেই অনুকরণেই উনি এটা তৈরি করেন, এখন পর্যন্ত এটা টিকে আছে এবং বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটাকে দেখভাল করে এবং 2বার সংস্কার করেছিল। এখানে উপকরণ বলতে বুঝেছে যেমন কাঠ, টিন, তারপরে ডিজাইনের মধ্যে আছে বিভিন্ন ধরনের গাছের ছবি, ফলের ছবি, যেমন আনারসের ছবি আছে, তারপর গাড়ির চাকার ছবি আছে, তারপর লতা পাতার ছবি আছে। যেহেতু ইসলামে মূর্তি অন্য কিছু অনুমোদন দেয় না, তাই এখানে প্রাকৃতিক দৃশ্যই বেশি ফলো করা হয়েছে। আমাদের এই অঞ্চলের লোকায়ত দৃশ্য প্রতিটি বেড়ায় কিছু না কিছুভাবে দেখা যায় যদি সুন্দরভাবে। আমরা যখন এটাকে দেখি তখন আমাদের শিল্প চোখ দিয়ে দেখতে হবে। নর্মাল চোখ দিয়ে দেখলে আমরা এটার যে এর বেড়ার যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা বুঝতে পারবো না। আমাদের এই মসজিদে প্রায় দেওয়া আছে উদ্ভিদ অলঙ্করণটাই সবচেয়ে বেশি। হ্যাঁ, এবং লতাপাতা এবং বিভিন্ন ধরনের গাছের লতাপাতা আছে, এবং আমাদের ওদিকে আছে আনারস গাছের ছবি আছে, আরবি ক্যালিওগ্রাফিও আছে। এই ক্যালিওগ্রাফিগুলো আমাদের তুর্কির শাসন আমলে 700 বছর 700 শতাব্দীতে আমাদের এই আরবি ক্যালিওগ্রাফির উদ্ভব ঘটে। তখন আরবিকে কত সুন্দর করে সাজিয়ে লেখা যায়, সেই চেষ্টা ছিল, এবং সেই অনুকরণটাই মূলত ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা হয়ে আমাদের এই মসজিদে আসে। এবং সেই সময়ের যে আরবি ক্যালিওগ্রাফি, কাঠের খোদাই করা, এবং 4 খলিফার নাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অলঙ্কৃত করা হয়েছে। এবং আমরা আমরা যেটা চোখে দেখি যে এত সুন্দর কাঠের ফ্রেম, যেগুলো এখনও আমরা টিকিয়ে রেখেছি এবং যেভাবে হোক টিকে আছে, সেটা আসলে আমাদের এলাকার জন্য গৌরব এবং এলাকার মানুষের জন্য। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই মমিন মসজিদ তো আগে কেউ চিনত না। পরে যখন এটা গেজেটভুক্ত হলো, পরে যখন সাংবাদিকদের বিভিন্ন কলামে এটা লেখা শুরু হলো, তারপরেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল এবং বিভিন্নভাবে লোক, বিভিন্ন সংস্থার লোক, বিভিন্ন অফিস আদালতের লোক এটা দেখতে আসলো। এখন পর্যন্ত আমাদের এই মমিন মসজিদকে নিয়ে প্রায় 10-12 জন বিদেশি দেশি লেখক বই লিখেছেন, বিভিন্ন পত্রিকায় সেই 2013 সাল থেকে উঠেছে। এবং আরও একটি মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে যে প্যারিস যে ইউনেস্কো সংস্থা আছে, জাতিসংঘের একটা শাখা, সেই শাখা থেকে একটা বই বের হয়েছে, বাংলাদেশের উল্লেখযোগ্য 30টা মসজিদ। মসজিদটার নাম, ওই বইটার নাম হচ্ছে মক্স আর্কিটেকচার ইন বাংলাদেশ। সেই বইতে এখানে আমাদের একদম ইংরেজিতে অনুবাদ এই মসজিদটাও আছে। তারপরে বরিশাল জাদুঘরে এই মসজিদের ছবি, বিশেষ ব্যক্তিত্বের গ্যালারিতে এই মমিন মসজিদের ছবি এবং মমিনুদ্দিনের ছবি আছে। তাছাড়া জাতীয় জাদুঘরে আমাদের বরিশাল বিভাগে আর্কিওলজিক্যাল অ্যাসেট আছে 22টি, সেগুলো সব ইটবালি চুনসুরকির। শুধু একটি মাত্রই মসজিদ, এই মমিন মসজিদ, যা কাঠের তৈরি, দৃষ্টিনন্দন। তো এই মসজিদটার ছবি 21 নং স্থাপত্য গ্যালারিতে এখনও আছে, মুসলিম সংরক্ষিত গ্যালারিতে আছে, এবং সেখান থেকেও অনেক লোক দেখে আমাদের এই অঞ্চলে আসে। তো খুলনা জাদুঘরে, বাগেরহাট 7 গম্বুজ জাদুঘরে এই মসজিদের ছবি আছে।
ইতিমধ্যে মানে আমরা জানতে পারছি যে দেশের উল্লেখযোগ্য মসজিদে বিভিন্নভাবে এটা কালেক্ট করে তারা মসজিদে রেখেছে। এবং আমরা যে পিরিজপুরের আইকন হিসাবে যে দেখি যে পিরিজপুরের মালটা, পিরিজপুরে আর একটা মসজিদ আছে যেমন ইটবালি চুনসুরকি, সেটা হচ্ছে যাইয়া ভান্ডারিয়া মিয়াবাড়ি। মিয়াবাড়িতে একটা মসজিদ আছে, সেটা 400 বছরের পুরানো, সেটা ইটবালি চুনসুরকির সেইটা। এবং এইটা এবং পেয়ারা বাগান, আটঘর কুরিয়ানার পেয়ারা বাগানের 4টা আইকন কিন্তু আমাদের ডিসি অফিসে ঢোকার আগেই বড় করে দেয়ালে ছাপিয়ে সুন্দর করে সংরক্ষিত করে রাখছে। তো এদিক থেকে আমরা মঠবাড়িয়াবাসী আগানো যে অন্তত মসজিদটার কারণে একটা ধাপ আমরা উপরে আছি। তো আমরা চাচ্ছি যে এটা সংস্কার হোক। সংস্কার হলে কি হবে, এই সংস্কারটা কীরকম, যেমন এটা সুরক্ষা হয় নাই। সুরক্ষা বলতে মসজিদের অন্তত 10 ফুট উপর থেকে একটা সেট হবে, সেটটা এমনভাবে হবে যাতে বর্ধিত মুসল্লিগণ নামাজ পড়তে পারে এবং যারা বহিরাগত পর্যটকরা দেখতে আসে তাদেরও যাতে ছবি তুলতে পারে সে ব্যবস্থাও যেন হয়। আর এটা করতে পারলে এইটাকে কেন্দ্র করেই স্থানীয় লোকদের যে জীবিকায়ন তাও সম্ভব হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাগেরহাট 60 গম্বুজ মসজিদকে যখন আমরা দেখতে যাই তখন স্থানীয় লোকেরা বিভিন্নভাবে পণ্য বিক্রি করে সেই দূরদেশী পর্যটকদের ভাইকে, সেখান থেকে তারা বাগেরহাটবাসীরা অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে। তো আমি মনে করি যে এই মমিন মসজিদকে যদি এখানে দিন দিন উন্নতি করে দেয় গভর্নমেন্ট, তাহলে এটাকে কেন্দ্র করে এখানে হোটেল মোটেল হবে, দোকানপাট হবে, এখানের স্থানীয় লোকদের যে নিজেদের বানানো পণ্য অন্য ডিস্ট্রিক্টের মানে খুশি হয়ে কিনবে এবং সেটা অর্থনৈতিকভাবে এই মমিন মসজিদের আশেপাশের লোকেরাই মানে তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। তাই আমি মনে করি যে এই সরকারের এই মসজিদটি যেহেতু দক্ষিণ এশিয়ার একমাত্র কাঠের সৌন্দর্যপ্রিয় মসজিদ, সেই হিসাবে এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত। একটা হয়েছে উপর থেকে শেড, 2 হয়েছে যদি গ্লাস সিস্টেম দিয়ে এসি সিস্টেম করা হয় তাহলে কাঠগুলো আরও ভালো থাকবে। আমরা যদি জাতীয় জাদুঘরে যাই তাহলে দেখা যাবে যে মোগল স্থাপত্য কলায় যে খাটগুলো আছে সেই হুমায়ুন বাদশাহ বাবরের আমলে সেই খাটগুলো কিন্তু আমাদের জাদুঘরে এসির মধ্যে আছে। সেই 500-700 বছরের আগের যে সুন্দর কাঠগুলো, তার ফাইবারগুলো এখনও সুন্দর এবং সতেজ, মনে হয় যেন এখন তৈরি করেছে। ঠিক এইভাবে যদি ভবিষ্যতে আমাদের মসজিদকে এইরকম এসির মধ্যে রাখা যায় তাহলে আশা করি শত শত বছর আরও অনাগত প্রজন্মের কাছে আমাদের মসজিদকে তুলে ধরা যাবে।